মায়ের হাতের অনেক প্রচুর মার আমি খেয়েছি, এবং এখন আমার শরীরে 2-1টা দাগ আছে। আমার জীবনে অনেকগুলা কঠিন স্মৃতি আছে। আমি ছোটবেলার থেকে মা বাপের চঞ্চল সন্তান ছিলাম। আমি ছোট মানুষ, আমার জীবনে ওরকম বড় কিছু আছে বলে আমি মনে করি না, তারপরে কিছু জিনিস থাকতে পারে। আমি নেহায়েত একটি সাধারণ কৃষক পরিবারের সন্তান, এবং সাধারণ একটি গ্রামীণ পরিবেশেই আমার জন্ম। সৌভাগ্যক্রমে পাঠশালা স্কুলটা আমাদের বাড়ির লাগোয়া ছিল, একেবারেই লাগোয়া। আমাদের বাড়ি আর পাঠশালা স্কুলের একই বর্ডার বাউন্ডারি। তো সেই হিসাবে এই সুযোগটা আমাদের হয়েছিল, যারা লেখাপড়া করে তাদেরকে দেখে নিজেরা উৎসাহিত হয়ে স্কুলে যাওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওই সময়টা আমরা ভালো পরিবেশ প্রথমে পাইনি। আমাদের 2জন সম্মানিত শিক্ষক ছিলেন, তারা অনেকটা, আমি বলবো যে খুব মনোযোগী ছিলেন না আমাদের ব্যাপারে। ক্লাস 4 পর্যন্ত আমাদের এরকমই গিয়েছে। ক্লাস 4-এ হঠাৎ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তখন জেলা বলতে সারা বর্তমান সিলেট বিভাগ মিলে একটাই জেলা ছিল, সিলেট জেলা। তো সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসলেন আমাদের প্রাইমারি স্কুল ভিজিট করার। আইসা আনফর্চুনেটলি তিনি 2 শিক্ষকের কাউকেই পেলেন না। তখন আমাদের 2জন শিক্ষক ছিল। তো এখান থেকে ফিরে গিয়ে 2জনকে তিনি এখান থেকে স্ট্যান্ড রিলিজ করলেন এবং অন্য জায়গায়, বেশ দূরের জায়গায় তাদেরকে ট্রান্সফার করলেন। এর পরিবর্তে প্রথমে একজন আসলেন, তিনি 6 মাস একাই শিক্ষা দিলেন যতটুকু পারেন। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো যে আপনার ওই স্কুলটার নাম যদি বলেন। হ্যাঁ, তুলাপুর প্রাইমারি স্কুল, স্কুলের নাম। তো তখন যিনি আসলেন প্রথমে, আমাদের আব্দুল মুতালিব স্যার নামে একজন শিক্ষক, তিনি এসে হাল ধরলেন এবং তিনি এটাকে তার জীবনের মনে হলো যে একটা যুদ্ধ হিসাবে গ্রহণ করেছেন, যে স্কুল থেকে কিছু ছাত্র সত্যিকার অর্থে তিনি বের করবেন। কোন জেলায় এবং কোন উপজেলা? এটা সিলেট জেলা। সিলেট জেলার তখন মহকুমা ছিল মৌলভীবাজার মহকুমা, এবং উপজেলা ছিল, তখন তো উপজেলা না, থানা ছিল কুলাউড়া। তখন উনি যুদ্ধ হিসাবেই নিলেন এবং তিনি প্রচুর পরিশ্রম করেছেন ছাত্রদের পিছনে। তিনি তার পুরা স্কুল টাইমটা শিক্ষা দেওয়ার পরে আগের দিন বলে দিতেন কার বাড়িতে তিনি খাবেন। উনি জানেন না যে ওই বাড়িতে মানে তাদের পরিবেশ কি, খাওয়ানোর জায়গা আছে কিনা, এটা না জেনেই তিনি বলে দিতেন যে আগামীকাল আমি তোমাদের বাড়িতে বিকালের খাবার গ্রহণ করব। 4-5টা গ্রাম মিলে আমাদের স্কুল। কোনো একটা মসজিদে নামাজ পড়তেন, তারপরে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জায়গায় সারপ্রাইজ ভিজিট দিতেন। তার ছাত্রদের ঘর ধরে ধরে যে পড়ার টেবিলে বসছে কিনা। উনি কিন্তু পড়াতেন না কাউকে, রাত্রে গিয়ে শুধু দেখতেন যে পড়ার টেবিলে ছাত্র আছে কিনা, আগে জানাই যেতেন না। উনি যে মসজিদে নামাজ পড়তেন ওই গ্রামে ঢুকতেন না, অন্য একটা গ্রামে গিয়ে ঢুকতেন, কারণ মসজিদে নামাজ পড়ার সময় তো সবাই দেখে ফেলছে যে উনি মসজিদে নামাজ পড়ছে, কাজে সবাই অ্যালার্ট হয়ে যেতে পারে। আর ওনার ভিজিটটা যেহেতু সারপ্রাইজ, উনি যেতেন অন্য গ্রামে গিয়ে ঢুকতেন, ঢুকে রিয়েলি দেখে তারপরে ঘুরে ঘুরে উনি চলে যেতেন। তার এই মনিটরিং, তার আন্তরিক এই সেবা এবং আমাদেরকে নিপুণ হাতে গড়ে তোলার এই বিষয়টা আমরা কেউ বলতে পারি না। এবং তিনি এমন শিক্ষক যে আমরা প্রাইমারির গণ্ডি শেষ করে হাই স্কুল পড়েছি, কিন্তু পুরা সময় জুড়ে তিনি আমাদেরকে টেক কেয়ার করেছেন, খবর রাখতেন। হাই স্কুলের গণ্ডি যদিও আমার বাড়ির পাশে 3.5 মাইল দূরে ছিল। এখান থেকে যখন সিলেট এমসি কলেজে ভর্তি হলাম, প্রতি মাসে মিনিমাম স্যারের একটা চিঠি পেতাম, লেখাপড়া কেমন চলছে, শরীর স্বাস্থ্য কেমন আছে, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, একজন পিতার মতো, যেগুলা খুঁটে খুঁটে মানুষ জিজ্ঞেস করে। তখন তো আর ফোনের যুগ না, তখন ছিল চিঠির যুগ। তো এটা এনজয় করতাম। আমিও চেষ্টা করতাম স্যারের চিঠির জবাব দেওয়ার। ছুটিতে বাড়িতে গেলে চেষ্টা করতাম স্যারের দোয়া নেওয়ার তার বাড়িতে গিয়ে। তিনি আমাদের স্কুলে বেশি দিন থাকেন নাই অবশ্য, 4.5 বছর পরে তিনি আবার বদলি হয়ে তার একান্ত পাশের গ্রামের একটা স্কুলে চলে গেছিলেন, কিন্তু আমরা ফরচুনেটলি তাকে পেয়েছি। তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, পরে হেডমাস্টার হিসেবে আরেকজন আসলেন, তিনি আলহামদুলিল্লাহ খুব কেয়ারিং ছিলেন। কিন্তু এই স্যার যেভাবে, যে মডেলে তিনি ঘুরে ঘুরে ছাত্রদের টেক কেয়ার করতেন, এটা বোধহয় আর কোনোদিন কেউ পাইছে কিনা, পাবে কিনা এই রকম। আলহামদুলিল্লাহ আমার এই মহান শিক্ষক যখন রিটায়ার করবেন,
তখন তিনি বললেন যে আমি তো বাবা হজের নিয়ত করেছি তোমার ম্যাডাম সহ, কিন্তু আমাদের সার্ভিস বেনিফিট পাইতে তো অনেক দেরি হয়, তুমি কোনো সাহায্য করতে পারবে কিনা, আমার ভয় হচ্ছে যে আমি হজের আগে মরে যাই কিনা। তো আমি মৌলভীবাজারের ডিসি সাহেবকে ফোন করলাম যে ছোট্ট একটা সহযোগিতা যদি করতে পারেন আমরা ঋণী থাকবো আপনার কাছে। বিষয়টাই তিনি শুনলেন, শুনে বললেন যে আপনি কালকেই তাকে পাঠান, একটা টাইম দিয়ে বললেন যে উনি এসে যেন ওনার নামটা শুধু বলেন, আমার অ্যাটেন্ডেন্স বললেই আমি তাকে ভিতরে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আমার শিক্ষক গেলেন এবং অ্যাকর্ডিংলি ডিসি সাহেব যেভাবে বলেছিলেন তিনি সেইভাবেই করলেন। এটা কত সালের কথা? এটা 2004 বা 2005 হবে। তো তিনি চরম সম্মানের সাথে হাতে কেস নিয়ে বের হয়ে আসলেন। 3 ঘন্টার ভিতরে সব প্রসেস কমপ্লিট। তিনি তার বাড়িতে না গিয়ে সিলেট চলে আসছেন আমার সাথে দেখা করার জন্য। তাই সে কেঁদে দিলেন, বললেন যে তুমি কি বলেছিলে ডিসি? স্যার আমি তো তেমন খারাপ কিছু বলি না। খারাপ তো না, ভালো কি বলছে? তেমন না, তেমন জানি না, বেশি ভালো কিছু বলি নাই, তো আপনার ব্যাপারে এতটুকু বলছি। বলে যে ভদ্রলোক তো পিতার সম্মানে আমার সাথে হ্যান্ডেল করেছে, নিশ্চয়ই কোনো ভালো বংশের ছেলে হবে। ডিসি সাহেবের জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন। আমার এক টিচার হজে যাওয়ার আগে যতগুলা বাড়িতে তিনি আহার এবং পানি গ্রহণ করেছেন প্রত্যেকটা বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন। তিনি এখন বেঁচে আছেন, আল্লাহ তাকে আরো হায়াত। আমার জীবনে অনেকগুলা কঠিন স্মৃতি আছে, কিন্তু এই সুখের স্মৃতিগুলো আমাকে খুব আনন্দ দেয়। এবং এখন যখন আমরা শিক্ষা ব্যবস্থার দিকে ফিরে তাকাই তখন মনে হয় যে এই ধরনের শিক্ষকের কি আরো জন্ম হবে এই বাংলাদেশে। আপনার মানুষ গঠনেও বিশাল ভূমিকা অবস্থান ছিল। তো আমিরা জামাত হওয়া পর্যন্ত আপনার জীবন কিভাবে কেটেছে বা কেমন কেটেছে এটা যদি সাথে। আসলে দেখেন, আমি তো আগেই বলেছি যে আমি অতি সাধারণ একজন কৃষকের সন্তান। আমার জীবনে খুব বড় কিছু হবে এরকম কোনো স্বপ্ন কখনো ছিল না, এবং আমি মনে করি এখন আমি বড় কিছু না, আমি খুব অতি সাধারণ একজন মানুষ। কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে গর্বিত। তাদের কোনো একাডেমিক ডিগ্রিও ছিল না, কিন্তু আপটিল নাও তারাই আমার বেস্ট শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক। তাদের অনেকগুলা কথা আমাকে অনুপ্রাণিত করেছে, সামনে এগিয়ে দিয়েছে। আমি ছোটবেলার থেকে মা বাপের চঞ্চল সন্তান ছিলাম, যেটা গ্রাম দেশে বলে দুষ্টা, মানে একটু চঞ্চলতা দ্বারা করে একে বলে দুষ্ট। তো সেই জন্য মায়ের হাতের অনেক প্রচুর মার আমি খেয়েছি, এবং এখন আমার শরীরে 2-1টা দাগ আছে। আমি আমার জীবনের এক পর্যায়ে 42 বছর বয়সে এসে আমার মার পাশে বসলাম, বসে বললাম যে আম্মা ওই সময় আমার বেশি পিটাইতেন কেন? ভাইয়াকে তো পিটাইতেন, আমার বড় একবার ছোট তো আমার অনেক ছোট, সবার আদরের, ওরে কোনোদিন মা বাবা কিছু বলেন নাই। তো ভাইয়াকে তো কোনোদিন কিছু বলতেন না, আমার এখানে পিটাইতেন, এই সামান্য এদিক সেদিক হইলেই আমার পিটাইতেন কেন? আমার মা একটা ওয়ান্ডারফুল কথা বলেছিলেন যে আমি চেয়েছিলাম ডাইনেও না বামেও না, তুমি সোজা ছিল, এই জন্য ডাইনে গেলেও পিটাইতাম, বামে গেলেও পিটাইতাম।